নমস্কার, আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস আর আমার এই চ্যানেল মেড ইজি ফর ইউ তে আপনাদের স্বাগত। তো আজকে ফার্স্টেই আপনাদের জানাবো যে আপনাদের বাড়িতে অনেকের প্যারালাইসিস বা স্পাইনাল কর্ড ইনজুরি রোগী আছেন। যেমন ধরুন ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাইক থেকে পড়ে গেছে, গাছ থেকে পড়ে গেছে। তো তারপরে পক্ষাঘাত বা প্যারালাইসিস হয়েছে, চলতে পারছেন না। তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকে, তাহলে কি আমাকে সারা জীবন হুইল চেয়ারে বন্দী হয়ে কাটাতে হবে? হুইল চেয়ার ছাড়া আর কি কোনো উপায় নেই? তো আমি কি চলতে পারবো? এটা সবথেকে বড় প্রশ্ন আমাদের কাছে যখন এই টাইপের রোগীরা আসেন। তো এরকমই আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা, যে স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার পর যে হুইল চেয়ার ছাড়া আর কোনো উপায় আছে কিনা, বা কাদের কতদূর কি রিকভারি হতে পারে, বা চলার সম্ভাবনা কতদূর, বা দাঁড়ানোর প্রয়োজনীয়তা কি, বা কিভাবে দাঁড়াবো বা কিভাবে চলবো পায়ে জোর না থাকলে। তো দেখতে থাকুন, সাথে থাকুন। অনেকেই দেখা যায় যে, যেগুলো আগে বললাম এই অ্যাক্সিডেন্ট গুলো হওয়ার পর, যে চলাফেরায় অসুবিধা হচ্ছে, চলতেই পারছেন না, শয্যাশায়ী। এবার তাদের মধ্যে অনেকের দেখা যায় যে কিছু লোক পা অল্প স্বল্প নাড়াতে পারেন। তারা হয়তো কোনো কিছুর ভর দিয়ে, ক্রাচের উপর ভর দিয়ে দাঁড়ান বা চলার চেষ্টা করেন। কিন্তু অনেকের আবার শরীরে মানে কোমরের নিচ থেকে পায়ে একদমই জোর থাকে না। তো তাদের মনে প্রশ্ন এটা স্বাভাবিক যে হুইল চেয়ার ছাড়া আমরা কিভাবে চলবো? তো সেইটা নিয়ে আজকের ভিডিওটা। তো সবার প্রথমে জানাই যে স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার পর বা এরকম প্যারালাইসিস হওয়ার পর দাঁড়ানোর কি ভূমিকা আছে। তারপর আসবো যে কিভাবে দাঁড়াবো বা অন্য কোনো চলার উপায় আছে কিনা। প্রথমত স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার পর পেশেন্টটা যখন শয্যাশায়ী থাকে, তারপর হুট করে পেশেন্টকে খাড়া করা যায় না বা দাঁড় করানো যায় না। তাতে যদি সাপোর্ট দিয়েও করান সেটা করানো যায় না। তার জন্য ভর্তি থেকে প্রপার রিহ্যাবিলিটেশন হতে হয়। নানা রকম ট্রেনিং আছে, সেগুলো অনেক সময় ফিজিওথেরাপিস্টরা করান। যেরকম ম্যাট এক্সারসাইজ, ট্রান্সফার এক্সারসাইজ, এরকম নানা রকম আছে। সেটা সাথে চলতে থাকে। তার সাথে যেটা হয়, টিল টেবিল ট্রেনিং বলে একরকম ট্রেনিং হয়। সেটাই হলো, আপনাকে একটা বড় বেডের সাথে বা টেবিলের মতো বেড, দেখতে বেড যেগুলো হসপিটালে পাওয়া যায়, তার সাথে বেঁধে ধীরে ধীরে খাড়া করা হয়। ধীরে ধীরে আস্তে আস্তে, ধরুন এই বেডটা এরকম ফ্ল্যাট আছে, সেটাকে আস্তে আস্তে ওপরের দিকে করা হয়। কোনোদিন 20 ডিগ্রিতে রাখা হয়, কোনোদিন 30 ডিগ্রিতে রাখা হয়, মানে যখন অ্যাডাপ্ট হয়। আর এইগুলো করার সময় হার্ট রেট, ব্লাড প্রেশার, এগুলো সমস্ত মনিটর করা হয়। কারণ স্পাইনাল কর্ড ইনজুরি বা প্যারালাইসিস হওয়ার পর আমাদের যে ব্লাড প্রেশার মেনটেন করে যে অটোনমিক সিস্টেম, তাতে একটু গোলমাল হয়। তার জন্য আমাদের ব্লাড প্রেশার অনেকটা ড্রপ করে, মানে যাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয় তাদের ব্লাড প্রেশার ড্রপ করে। এবার তাতে যদি হুট করে খাড়া করায়, তাহলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলে একটা জিনিস হয়, তাতে প্রেশার হঠাৎ করে ড্রপ করে মাথা মাথা ঘুরে যেতে পারে, অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। সেইগুলো রোধ করার জন্য এই ধীরে ধীরে আস্তে আস্তে খাড়া করে প্র্যাকটিস করা হয়। হয়তো 30 ডিগ্রি খাড়া করা হলো, কিছুদিন কিছুদিন আরেকটু খাড়া করা হলো, এইভাবে করতে করতে যখন 90 ডিগ্রিতে খাড়া হওয়ার পরেও দেখা যাবে যে ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে না, তার মানে পেশেন্ট এবার রেডি, মানে ওইভাবে খাড়া করানোর জন্য। এবার এই খাড়া করানো কোনো ইনজুরি লেভেলের উপর নির্ভর করে না। যেমন ধরুন প্যারালাইসিস, কারোর পা কাজ করছে, আবার কারোর একদমই কাজ করছে না, কারোর এতটাই প্যারালাইসিস হয়েছে যে এই এর নিচ থেকে, বুকের নিচ থেকে হাতটা কিছুই কাজ করছে না, ঠিক আছে? খাড়া সবাইকেই করা যায়, যেটা হলো মনিটরিং করতে হবে ব্লাড প্রেশার। এবার এটা কেন করাবেন? এর করার ফলে দেখা গেছে যে ওই যেসব পেশেন্টদের খাড়া করা হয়, তাদের রক্ত চলাচল বেটার থাকে, ব্লাড প্রেশার বেটার কন্ট্রোল থাকে, তারপর হরমোনাল ইমব্যালেন্স হওয়ার চান্স কম থাকে, তারপর পেটের সমস্যা বা ডাইজেস্টিভ বা পরিপাকজনিত সমস্যা হওয়ার চান্স কম থাকে, তারপর প্রেশার আলসার বা ইনফেকশন হওয়ার চান্স কমে যায়। এবার এরকম নানা রকম আছে, কনফিডেন্স বুস্ট হয়, ঠিক আছে? তো এরকম নানা রকম জিনিস আছে, আরো অনেক জিনিস আছে খাড়া করার উপকারিতা। তো আজকে সেইটা টপিক না, আজকে হলো দাঁড় করানো নিয়ে টপিক, ঠিক আছে? এবার আসি, এইভাবে টিল টেবিল ট্রেনিং করে খাড়া করালাম। এইবার প্রশ্ন জাগে যে এবার কি করব? তাই শুনুন এবার। হ্যাঁ, এইবার আসি যে একরকম অর্থোসিস আছে। অর্থোসিস মানে একরকম স্ট্রাকচার। মেটালের তৈরি, বেল্ট দিয়ে তৈরি এক রকমের স্ট্রাকচার, মানে সোজা রাখতে সাহায্য করে, এরকম স্ট্রাকচার আছে। সেটা কোমর থেকে শুরু করে পুরো পায়ের নিচ পর্যন্ত যায়। এবার সেই রকম অর্থোসিস পরিয়ে পেশেন্টকে চেষ্টা করা হয় যে হাতের ওপর, যদি হাতে জোর থাকে, যে প্যারালাল বার নামে একরকম জিনিস থাকে, একদম স্ট্রেট এরকম দুটো বার এইভাবে ধরে, যাতে পেশেন্ট দাঁড়াতে পারে। এবার সেই অবস্থায় দাঁড়িয়ে তারপর যদি পায়ে জোর থাকে, সেই জোর অনুযায়ী পেশেন্টকে আস্তে আস্তে পা এগোনোর ট্রেনিং দেওয়া হয়। এবার যদি পায়ে জোর না থাকে,
কিন্তু কোমরের একরকম মাসল আছে কোয়াড্রাটাস ল্যাম্বোরাম বলে, সেই মাসলের জোর থাকে, তাহলেও একভাবে বেঁকে বেঁকে হাঁটার একরকম টেকনিক আছে, সেইটাও পেশেন্টকে শেখানো হয়। এবার এই পেশির যদি পাওয়ার কমও থাকে, অনেক সময় ইলেকট্রিক্যাল স্টিমুলাস দিয়ে সেই পেশিগুলোকে উত্তেজিত করা হয় যাতে চলার সময় সাহায্য পাওয়া যায়। তো এরকম নানা রকম জিনিস আছে, এরকম দিনের পর দিন ট্রেনিং চলে। এবার ট্রেনিং চলে সাথে হাতে ওই প্যারালাল বারের ট্রেনিং এর পর আস্তে আস্তে পেশেন্টকে ক্রাচ দেওয়া হয়। ক্রাচেরও অনেক রকম ভ্যারিয়েশন আছে, যেরকম একটা বগল থেকে শুরু হয় এলবো ক্রাচ, আর একটা কনুই থেকে শুরু হয়। এবার যেরকম ভাবে পেশেন্টের ব্যালেন্স আর চলার ক্ষমতা উন্নতি হবে সেই অনুযায়ী ওটা চেঞ্জ করা হবে। তাছাড়াও এই ট্রেনিং এর মধ্যে আছে পার্সিয়াল বডি ওয়েট দিয়ে সেই হার্নেসের মধ্যে ঝুলিয়ে ট্রেডমিলের ওপর হাঁটানো, এরকম অনেক সিস্টেম আছে। এবার দেখা যায় যে অনেকের ইনজুরি আর একটু উপরের লেভেলে। এবার উপরের লেভেলের ইনজুরি হলে দেখা হয় যে হাতে কইটুকু পাওয়ার আছে। এবার হাতে যদি কিছুটা পাওয়ার থাকে, যে ট্রাইসেপস মাসল বা এই কবজিতে যদি পাওয়ার থাকে, তাহলে সেম স্ট্রাকচার করে একরকমের চলার ভঙ্গি আছে, সেটা হলো ক্রাচ দিয়ে 2 পয়েন্ট গেট, ওরকম ভাবে চলার ট্রেনিং হয়। এবার যদি হাতে একদমই শক্তি না থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টকে হয়তো এই মানে ওই ঢাঁচাটা বা ওই স্ট্রাকচারটা পরিয়ে চলার ব্যবস্থা করা যায় না, কিন্তু অ্যাটলিস্ট পেশেন্ট যাতে দাঁড়িয়ে কিছুটা ওই উপকারগুলো পায় সেই ব্যবস্থা করা যায়। আর এবার আসবো পরে, তাহলে এটা ভাববেন না যে স্ট্রাকচারটার কথা বললাম, সেই পায়ের কোমরের ওখান থেকে পা পর্যন্ত, সেটা পড়ালেই যে পেশেন্ট চলতে পারবে তার কোনো মানে নেই, কারণ তার জন্য ট্রেনিং লাগবে। আপনারা যদি বাড়ি নিয়ে চলে যান তাড়াতাড়ি ওটা নিয়ে, তাহলে ওইভাবে ট্রেনিং হবে না। প্লাস অনেক কিছু কমপ্লিকেশন হতে পারে, যেরকম কোথাও চাপ বেশি পড়লে ঘা হতে পারে, বা কোথাও চাপ বেশি পড়ছে কিনা, ফিটিং ঠিক মতো আছে কিনা। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, যে সিঙ্গেল ডেতে দেখে হয় সেরকম না। তার জন্য হয়তো ভর্তি থাকতে হতে পারে কিছুদিন, 15 থেকে 20 দিন বা 1 মাস অনেক সময় ভর্তি থাকতে হয়, কারণ এই টাইপের রিহ্যাবিলিটেশন একটু টাইম লাগে। তারপর বাড়িতে নিয়ে গিয়ে আপনি ট্রেনিং করাতে পারেন। আর তাছাড়াও কোমরের নিচে যদি পায়ে সামান্য সামান্য জোর থাকে, তাহলে সেই অনুযায়ী বিভিন্ন রকম স্ট্রাকচার আলাদা হয়, যে এক্সট্রা স্ট্রাকচার গুলো লাগানো হয়, যে অর্থোসিস গুলো পড়া হয়। এবার সেটা অনেক সময় হাঁটুর ওখান থেকেও থাকতে পারে, গোড়ালির ওখান থেকেও থাকতে পারে। এবার প্রত্যেকটা জয়েন্ট আলাদাভাবে মডিফাই করা যায় পেশেন্টের পায়ের পাতার জোর দেখে। আর মনে রাখবেন, স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার পর কিন্তু এই প্রসিডিওর গুলো তাড়াতাড়ি শুরু হওয়া দরকার। তার কারণ যে রিকভারি হয়, রিকভারি কিন্তু এমন না যে একদম শেষ পর্যন্ত হবে, বছর 10 পরে হলেও হবে, সেরকম না। প্রথম 6 মাসের মধ্যে রিকভারি সব থেকে ভালো হয়, তারপর রিকভারি আস্তে আস্তে ইউজুয়ালি স্লো হয়ে যায়। জেনারেলি দেখা যায় যে 2 বছরের পরে কোনো রিকভারি হয় না, বা কারোর ক্ষেত্রে অনেক সময় সামান্য হয়। তো মেইন রিকভারি হলো প্রথম 6 মাস থেকে 1 বছর। তো সুতরাং যে পায়ের পাওয়ার আসা এইগুলোর জন্য প্রপার ভর্তি থেকে রিহ্যাব করাতে হবে, তাহলে দেখা যাবে যে স্পাইনাল কর্ড ইনজুরির পরে প্যারালাইসিসের পেশেন্টও আস্তে আস্তে চলতে পারছে। এবার সেই চলার জন্য এমন না যে পায়ে সবসময় পুরো শক্তি থাকা দরকার, সেটা আজকে আমার এই ভিডিও দেখে জানলেন। আর এই নিয়ে ডিটেলসে তো এইভাবে ভিডিওতে বলা যায় না বা বোঝানো যায় না। তার জন্য আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনারা যাতে সচেতন থাকেন, যে পেশেন্ট বিছানায় আছে, চলতে পারছে না মানে ওকে হুইল চেয়ারেই বসে নিয়ে যেতে হবে, সেটার মানে নয়। আর মনে রাখবেন, আপনারা যে হুইল চেয়ার গুলোতে নিয়ে যান, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখি ট্রান্সফার হুইল চেয়ার, মানে তাতে কোনো কুশন থাকে না, একটা জাস্ট ওই স্লিং এর মতো থাকে চামড়ার। তো এতে প্রেশার আলসার বা বেডসোর হওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। তাই এই টাইপের হুইল চেয়ার নিয়েও আমি পরবর্তীতে ভিডিও বানাবো, সেটা নিয়ে ভালো করে দেখবেন যে হুইল চেয়ার কি কি রকম হয় বা কি কি জিনিস দেখতে হয়। তো আজকে জানলেন যে প্যারালাইসিস পেশেন্টদের দাঁড় করানোর উপকারিতা, কি কি স্টেপে দাঁড় করানো হয়, মানে নিজের থেকে যাতে দাঁড় না করান বাড়িতে, আগে ট্রেনিং হবে, তারপর নিয়ে গিয়ে বাড়িতে দাঁড় করানো করতে পারেন। তো ট্রেনিংটা কিভাবে হয় সেটাও বললাম, উপকারিতাগুলো বললাম, ইভেন পায়ের শক্তি না থাকলেও কিভাবে চলা যায় স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের জন্য সেটাও বললাম। তো আশা করি এই ভিডিওটা থেকে কিছু জানলেন, সচেতন হন। আর আমি ডক্টর অনুরাগ বিশ্বাস, চ্যানেলে এরকম ছোট ছোট জিনিস নিয়ে আসতে থাকবো। আর হুইল চেয়ার নিয়ে পরবর্তীতে আমার ভিডিওতে অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আবার দেখা হবে।